প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করা যায় সকলে ভালো আছেন। আমরা প্রতিদিনের ক্লাসের ন্যায় আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য পাঠের খুবই সুন্দর একটি গল্প, সেটা হচ্ছে অপরিচিতা। এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন একাডেমি লেভেলে প্রশ্ন এসে থাকে। আমরা আজকে সেই গল্পটা নিয়ে আলোচনা করব। গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি থেকেও প্রশ্ন আসে। আমরা এক বাক্যে এবং খুবই অল্প পরিসরের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় সম্পর্কে জানবো। সবাই একটু লক্ষ্য করেন, যেগুলা রবীন্দ্রনাথ ঠাকুরের পরীক্ষাতে প্রশ্ন আসে, যেগুলো থেকে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। সবাই একটু লক্ষ্য করেন। প্রথমে তার জন্ম হচ্ছে 1861 সালের মে মাসের 7 তারিখে, 25শে বৈশাখ 1248 বঙ্গাব্দ। তাহলে কি বলতেছে? 1861 সালের মে মাসের 7 তারিখে, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এটা আমি 100% দিয়েছি, কেননা বিভিন্ন পরীক্ষাতে এটা এসেছে, এজন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। এরপরে তার মাতার নাম সারদা দেবী। এরপরে এটা আমি 100% দিয়েছি মৃত্যু, কেননা মৃত্যু থেকেও প্রশ্ন আসে। তার মৃত্যু হচ্ছে 1941 সালের আগস্ট মাসের 7 তারিখে, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, দুপুর 12টা 10 মিনিটে মৃত্যুবরণ করেন। তাহলে পরে মৃত্যুবরণ করেন কবে? 1941 সালের আগস্ট মাসের 7 তারিখে, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এরপরে আরেকটা প্রশ্ন আসে যে ভানু সিংহ কার ছদ্মনাম, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? সেটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর, এটা আপনারা মনে রাখবেন। এরপরে তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, প্রথম কাব্য বনফুল, প্রথম উপন্যাস করুণা, প্রথম সার্থক উপন্যাস বউ ঠাকুরানীর হাট, প্রথম ছোট গল্প ভিখারিণী, প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি পত্রিকা। নোবেল পুরস্কার পান 1913 সালে। নাইট উপাধি লাভ করেন 1915 সালে। নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। এবার আমরা অপরিচিতা গল্পের প্রথম ও শেষ বাক্য দেখি। প্রথম লাইন রয়েছে, আজ আমার বয়স 27 মাত্র। শেষ লাইন রয়েছে, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এখন আমরা দেখব শব্দার্থ টিকা। প্রথমে বলতেছে, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। বলতে বোঝাচ্ছে গল্পের কথক চরিত্র অনুপমের আত্মসমালোচনা, পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই যে তার জীবনটি নিতান্তই তুচ্ছ, সে কথাই এখানে ব্যক্ত হয়েছে। ফলের মতো গুটি, গুটি একসময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটি যদি ফলের মতো হয়, তাহলে তার অসম্পূর্ণ সারবর্তা প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপমে ব্যবহৃত উপমা। মাকাল ফল, দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী ফল, বিশেষ অর্থে গুণহীন। অন্নপূর্ণা, অন্নে পরিপূর্ণা দেবী দুর্গা। গজানন, গজ আনন যার গণেশ। এরপরে, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। দেবী দুর্গার দুই পুত্র, অঘোষ গণেশ ও অনুষ কার্তিকেই। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিককে বোঝানো হয়েছে ব্যঙ্গার্থে প্রয়োগ। এরপরে ফুলগু বলতে বোঝাচ্ছে ভারতের গয়া অঞ্চলের আন্তঃসলিলা নদী। নদীটির উপরের অংশে বালির আস্তরণ, কিন্তু ভেতরের জলস্রোত প্রবাহিত। ফুলগু বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অনুপম তার মামার চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটি বলেছেন। সংসারের সমস্ত দায় দায়িত্ব পালনে তার ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। এরপরে গণ্ডূষ বলতে বোঝাচ্ছে এক মুখ বা এককোষ জল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে, আপনারা একটু মনে রাখবেন যে গণ্ডূষ মানে একমুখ বা এককোষ জল। এরপরে অন্তপুর বলতে বোঝাচ্ছে অন্তর্মহল ভেতর বাড়ি। অন্তরপুর অন্তর্মহল ভেতর বাড়ি। স্বয়ংবরা, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। গুড়গুড়ি,
আলবোলা ফার্সি দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ বাধা হুকা সাধারণ মানুষের ব্যবহার্য নারকেল খোলে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ। এরপরে উমেদারি প্রার্থনা চাকরির আশায় অন্যের কাছে ধারণা দেওয়া। অবকাশের মরুভূমি আনন্দহীন পশুর অবসর বোঝানো হয়েছে। এক কালে ইহাদের বংশে মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী মঙ্গল ঘট তার প্রতীক। কল্যাণীদের বংশের এক সময় লক্ষ্মীর কৃপায় ও ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। পশ্চিমে এখানে ভারতের পশ্চিমের অঞ্চল বোঝানো হয়েছে। এরপরে আন্দামান দ্বীপ ভারতীয় সীমানাযুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামান বা আন্দামানে পাঠানো হতো। কোন্নগর কলকাতার নিকষ্ট একটি স্থান। মনু বিধাকর্তা বা শাস্ত্র প্রণেতা মনু বিশেষ। মনু সংহিতা মনু প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ। প্রজাপতি জীবনের স্রষ্টা ব্রহ্মা ইনি বিয়ের দেবতা। পঞ্চস্বর মদনদের ব্যবহার্য 5 ধরনের বান। কনসার্ট নানান রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান। সেকরা স্বর্ণকার সোনার অলঙ্কার প্রস্তুতকারক। বর্বর কোলাহলের মন্ত্র হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম বলতে বোঝানো হচ্ছে অনুপম নিজের বিবাহ যাত্রা পরিস্থিতি বর্ণনা সুর শূন্য বিকট কোলাহলকে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিল হয় ঘটন সঙ্গে তুলনা করেছেন। এবার আমরা দেখব এক কথায় বা এক বাক্যে বিশ্লেষণ। মামাকে তার প্রভাবের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়। মামা গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন, চিরানুরাগ থাকতে বলে। মেয়ে তেজহীন হওয়া চাই এ কারণেই মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই মামার কাছে গুরুতর। মন্দ নহে, খাঁটি সোনা বটে। বাক্যটিতে কল্যাণীর রূপ সৌন্দর্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্ণনার ভাষা সাবলীল বলে বিনুদার প্রত্যেকটি কথা অনুপমের মনে স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল। মেরুদণ্ডহীন বলে সভ্যনাথ অনুপমকে কোনো কথা বলা আবশ্যক মনে করলেন না। এরপরে বলতেছে কলকাতার বাইরে মামার যাত্রাপথের সীমা কোন্নগর পর্যন্ত। এ উক্তি দ্বারা মামার ভৌগোলিক জ্ঞানের সীমাবদ্ধতা বোঝানো হয়েছে। আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। উক্তিটিতে অনুপমের সংসারে অনভিজ্ঞ ও অনুপযুক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। অনুপমের ব্যক্তিত্বহীনতা বোঝাতে লেখক মাকাল ফল শব্দটি ব্যবহার করেছেন। ব্যক্তি হিসাবে অনুপমকে সাক্ষী গোপাল বাগধারা দিয়ে চিহ্নিত করা যায়। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। বক্তব্যে অনুপমের নিঃসঙ্গতাবোধ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, এ কথা বলতে বাক্যের সুপ্রসন্নতাকে বোঝানো হয়েছে। বিবাহ ভাঙ্গিয়া যাওয়ার 1 বৎসর পার হইয়া গেল। এ গাড়ির এই 2 বেঞ্চ আগে হইতেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন। আপনাদিকে অন্য গাড়িতে যাইতে হইবে। উক্তিটিতে রেলওয়ে কর্মচারী বলেছিলেন। বিয়ের সময় অনুপমের বয়স 23 বছর হয়েছিল। অনেক সময় এটা পরীক্ষাতে আসতে দেখেছি আমরা যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল, তখন হচ্ছে অ্যান্সার দিতে পারি আমরা 23 বছর। এরপরে পণ্ডিত মশাইয়ের শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনার উদ্দেশ্য ছিল বিদ্রুপ করা। চিরকাল অনুপমের কাছে গলার স্বর বড় সত্য। মাকে লইয়া অনুপম তীর্থে চলিয়াছেন। মামার জীবনের মূল লক্ষ্য ছিল না ঠকা। গল্পটি যৌতুক প্রথার প্রতিবাদ। অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জমানাতে লেখা হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা পরীক্ষাতে প্রশ্ন আসে অপরিচিতা গল্পটি কোন পুরুষের জমানাতে লেখা হয়েছে, তখন আমরা দেব উত্তম পুরুষের জমানাতে লেখা হয়েছে। এরপরে তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। উক্তিটি গল্পকথক সম্পর্কে বলা হয়েছে। অনুপমের বাবার পেশা ছিল ওকালতি করা। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2025 সালে এসেছিল যে অনুপমের বাবার পেশা কি, সেটা হচ্ছে ওকালতি। এরপরে গল্পকথকের 27 বছর বয়সের অপরিচিত গল্পটি বিবৃত হয়েছে। বিবাহ সম্বন্ধে মামার একটা বিশেষ মত ছিল। সরস রচনা হরিশের গুণ ছিল। মেয়ের বয়স 15 হওয়ায় মামার মন ভার হইল। এক কালে ইহাদের বংশের কল্যাণীর বংশে বোঝাচ্ছে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল। অনুপম মাতুলকে ছাড়তে পেরেছিল।
বাঙালি মেয়ের গলায় মধুর বাংলা কথা। অবকাশের মরুভূমি বলতে আনন্দহীন অবসরকে বোঝায়। লোক বিদায় দ্বারা পাওনা পরিশোধ বোঝানো হয়েছে। মৃত্যুর কারণে অনুপমের বাবা ওকালতি করে প্রচুর টাকা রোজগার করিয়াও ভোগ করিবার সময় নিমেষমাত্র পান নাই। অনুপমের মার হাতে মানুষ হয়েছে। কোলে কোলে মানুষ তার শেষ পর্যন্ত। আমার পুরোপুরি বয়স হইল না। মামা অনুপমের চেয়ে বছর 6 বড়। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়, সেটা হচ্ছে বছর 6 বড়। এরপরে কোথায় পড়তে অভিভাবক মামার কারণে কোনো কিছুর জন্যই আমাকে অনুপম ভাবতে হয় না। আমি সৎপাত্র, এটা কন্যার বাবা স্বীকার করিবেন। বস্তুত মাতার আদেশ না মানিবার ক্ষমতা আমার নাই। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। সভ্যনাথ সম্পর্কে বলা হয়েছে, আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন মায়ের ইচ্ছা। অন্তঃপুরে শাসন মানিয়া চলার মতো করেই অনুপম প্রস্তুত হইয়াছে। হরিশ ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। এরপর দেখি আমরা, দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া মেয়ের বাপ পশ্চিমে গিয়া বাস করিতেছেন। জীবনে একবার বিশেষ কাজে মামা কোন্নগর পর্যন্ত গিয়েছেন। বেণুদাদা অনুপমের পিসতুত ভাই। সভ্যনাথ বাবু চুল কাঁচা গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছেন মাত্র। দেনা পাওনা পণ, এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ। সভ্যনাথ বাবুর পেশা বা জীবিকা নির্বাহের উপায় ছিল ডাক্তারি। পাশের ঘরের গিয়া দেখিলাম মামা তক্তপোষে বসিয়া আসেন। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে মামা কিসের উপর বসেছিলেন, অ্যান্সার হবে তক্তপোষের উপর বসেছিলেন। এরপরে একখানা গামছাই করিয়া গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্ত পিতামহীদের আমলের, জমিদারি আমলের গহনা ছিল সভ্যনাথের। এই বলিয়া সে স্যাকরা মকরমুখ মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। ইয়ারিং দিয়ে কন্যাকে আশীর্বাদ করেছেন, সেজন্যই কিছু ভাবলেন না। এখন উঠুন। উক্তিটি সভ্যনাথের। বিবাহ বাড়িতে অনুপম খাবার খেলেন না। তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। হিতৈষীরা বুঝাইয়া দিল। এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভায় দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। আমার মন বলে সে ছবি তার বাক্সের মধ্যে লুকানো আছে। যে ধারাটি চোখের জলের মতো ক্ষুদ্র, সে রাজবংশের রূপ ধারণ করিল। আর সবই অজানা অস্পষ্ট, কিন্তু চিরপরিচিত আকাশের তারাগুলো। ছোট ছোট মেয়ে কল্যাণীর সঙ্গে স্টেশনে ছিল। গাড়ি কানপুরে এসে থামিল। কল্যাণী মাতৃ আজ্ঞা করিল যে সে বিবাহ করিবে না। হরিশ কল্যাণীকে খাসা মেয়ে বলে সম্বোধন করেছে। গল্পে আর্ট বলে বেণুদার ভাষাকে বোঝানো হয়েছে। গর্বের সামগ্রী বলে অনুপমের মামাকে বোঝানো হয়েছে। গুমুর শব্দটি সভ্যনাথ বাবুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অনুপমের মতে চিরপরিচিত আকাশের তারা। অনুপমের মতে গলার স্বর বড় সত্য। স্টেশনে ক্যামেরা পড়িয়া রইল। চানামুঠ কল্যাণী কিনেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ফলের মতো গুটি বলতে নিজের নিষ্ফল জীবনকে বোঝানো হয়েছে। পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছেন। এবার আমরা পড়ব, পণ্ডিত মশাই অনুপমের পিতা মৃত্যুতে হাঁপ ছাড়লেন। অনুপমের বন্ধুর নাম হরিশ। তলায় সামান্য কিছু আছে। এ বাক্যে বৈশ্বিক সম্পত্তি যৎসামান্য এখানে এখনো আছে, ফুটে উঠেছে। কল্যাণীর বাবা পশ্চিমে গিয়ে বাস করতেন। কল্যাণীর বয়স ছিল 15, বর্তমান 19। অনুপম মামাকে মহারিষি মনুর সাথে তুলনা করেছেন। মামা সর্বদাই বুদ্ধির লড়াইয়ে জিততে চান। অনুপম প্রতিদিন সন্ধ্যা বিনোদার বাড়িতে তাকে অস্থির করেন। বিনোদা ফিরে এসে কল্যাণীকে খাঁটি সোনার সাথে তুলনা করেন। এবার আমরা অপরিচিত গল্প থেকে সাম্প্রতিক 2022 সেশনের কিছু প্রশ্ন নিয়ে আসছি।
আপনি একটু লক্ষ্য করেন। 1 নাম্বার বলতেছে, অপরিচিতা গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই কিসের সঙ্গে তুলনা করেছেন? ক নাম্বার রয়েছে জবা ফুল ও আম, খ নাম্বার রয়েছে গোলাপ ফুল ও তরমুজ, গ নাম্বার রয়েছে শিমুল ফুল ও মাকাল ফল, ঘ নাম্বার রয়েছে জবা ফুল ও আপেল। আমরা পড়েছিলাম অপরিচিতা গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছেন, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার শিমুল ফুল ও মাকাল ফল। এরপরে অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না ড্যাশ। অপশন রয়েছে গুণের হিসাবে, প্রস্থের হিসাবে, উচ্চতার হিসাবে, ভাগ্যের হিসাবে। আমরা পড়েছিলাম যে জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার গুণের হিসেবে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বই পুনঞ্চ শেষের কবিতা নৌকাডুবি রক্তকবরী নৌকাডুবি। আমরা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বই হচ্ছে পুনচ্ছ। এরপরে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড় উক্তিটি যে গদ্যের, আমরা একটু আগেও দেখছি এই যে হচ্ছে আপনার এই যে 2 নাম্বার দেখছিলাম জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এটি হচ্ছে না কি হবে গুণের হিসেবে বড়, সেহেতু এখানে অ্যান্সার যেহেতু আমরা অপরিচিত গল্প পড়তেছি সেহেতু এখানে অ্যান্সার হবে কি অপরিচিত। এখানে মানব কল্যাণও হবে না, চেতনার অ্যালবামও হবে না, আমার পথও হবে না, এখানে অ্যান্সার হবে অপরিচিতা। এরপরে অপরিচিতা গল্পে ফলের মতো গুটি উপমাটির দ্বারা যা বোঝায় ফলে পরিণত হওয়া গুটি ফলের মতো আকৃতি নিষ্ফল জীবন তুচ্ছ জীবন। আমরা পড়েছিলাম যে ফলের মতো গুটি বলতে বোঝায় নিষ্ফল জীবন, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার। এরপর বলতেছে ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? মামার, অনুপমের, সভ্যনাথের, হরিশের। আমরা পড়েছিলাম যে সভ্যনাথ সেন বলেছিল ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার সভ্যনাথের। এরপরে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এটি কথকের অনুতাপ আত্মসমালোচনা উপলব্ধি কোনোটি নয়। আমরা পড়েছিলাম যে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এটি কথকের একটি অনুতাপ, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার। এরপর আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি? নারী শিক্ষা, যৌতুক প্রথা, গ্রাম্য সমাজ, কুসংস্কার। আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রথা, সেহেতু এখানে অ্যান্সার হবে খ নাম্বার যৌতুক প্রথা। আমরা এই এমসিকিউ সলভের মাধ্যমে আজকের ক্লাস আমরা শেষ করছি এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আপনারা আমাদের শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শিক্ষার আলো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।